নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ চক্রবর্তী। আমার চ্যানেল কলকাতা কমেন্টেটরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বেশ কিছুদিন ধরে যে ঘটনা ঘটছে এবং যা ঘটনা প্রবাহ চলছে, পাকিস্তানের সাথে যুদ্ধের যে আমেজ উঠছে, সেই ব্যাপারে আমার অনেক বন্ধুবান্ধব জিজ্ঞাসা করছে বারবার যে যুদ্ধ কি আদৌ লাগবে। তো সেই নিয়েই আজকের আলোচনা। তো আজকে আমার যে চিন্তা, আমি সেটাই আপনাদের সামনে রাখবো। দেখুন, পাকিস্তান যেটা করেছে সেটা তো প্রমাণের কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ যে বারবার ঘটনা ঘটে আসছে ভারতে, যা জঙ্গি হামলা গত 30 বছরে হচ্ছে, সেই 30 বছরে প্রতিটা জঙ্গি হামলাকে যদি আমরা দেখতে শুরু করি, তার সূত্রকে সেই পাকিস্তানেতেই থাকে। তো নতুন করে প্রমাণের কোনো প্রয়োজনীয়তা নেই যে পাকিস্তান এটা করেছে কি করেনি, কারণ পাকিস্তান ছাড়া আর কেউ করার মতন নেই। কিন্তু হ্যাঁ, এটা সত্যি কথা যে এখন যা জিওপলিটিক্যাল সিচুয়েশন দাঁড়িয়ে আছে, বিশেষ করে ট্রাম্প আমেরিকাতে প্রেসিডেন্ট হয়ে আসার পরে আপনি দেখবেন ট্রাম্প ট্যারিফ যে লাগিয়েছে, প্রতিটা দেশের ওপরেই প্রায় 30%-এর কাছাকাছি ট্যারিফ লাগিয়েছে, মিনিমাম 30%-এর মতন, এবং চায়নার ওপরে তো প্রায় 180%-এর মতন ট্যারিফ বসে গেছে এখনো অবধি। তো এই সব সিচুয়েশনে দাঁড়িয়ে এটা খুব স্বাভাবিক চায়নার পক্ষে ভাবা যে ভারত তাহলে একটা জায়গা পেয়ে যাচ্ছে চায়নার ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিকে, ওখান থেকে চায়নার ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি যে একটা বৃহৎ তৈরি ইন্ডাস্ট্রিয়াল যে বেল্ট একটা তৈরি হয়েছে, সেটাকে কিছুটা হলেও সেখান থেকে সরিয়ে ভারতে নিয়ে আসা, যাতে ভারত থেকে আমেরিকাতে ফার্দার জিনিসপত্র এক্সপোর্ট করতে পারে। আর আমেরিকাও চাইছে তাদের যা ইন্ডাস্ট্রিয়াল যে ক্যাপাবিলিটি আছে সেটা তো রাতারাতি বাড়বে না, এবং যদি বেড়েও যায় তাদের সেই ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাবিলিটির সাথে সাথে কস্ট এমন জায়গায় পৌঁছবে যে সেটা কম্পিটিটিভ থাকবে না, কারণ আমেরিকান যারা ওয়ার্কার্স বা আমেরিকান যারা এমপ্লয়িজ, তারা তো ডলারে পয়সা নেবে এবং তারা যথেষ্ট এক্সপেন্সিভ। সুতরাং আমেরিকা লো কস্ট লেবারকে রাখার জন্য এবং বন্ধু দেশ হিসেবে বন্ধু দেশে একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রাখার জন্য সবসময়তেই চেষ্টা করবে চায়না থেকে তার যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি সেটা কিছুটা হলেও সরে ভারতে আসুক, এবং সেটা চায়না খুব ভালোভাবে বুঝেছে, সেটা ভারতও ভালোভাবে বুঝেছে, এবং পৃথিবীর অন্যান্য দেশও সেটা খুব ভালোভাবে বুঝেছে। এবং সেই জিনিসটা যখন ঘটতে চলছে তখন এই ঘটনা ঘটছে। শুধু তাই নয়, আপনি গত 3 বছর ধরে দেখুন, যখন 370 উঠে গেল, তারপর থেকে যেভাবে কাশ্মীরে যে ফ্লো অফ ট্যুরিস্ট, এত বেশি ট্যুরিস্ট, প্রায় প্রতি বছর 2.5 কোটি ট্যুরিস্ট এখন ভিজিট করছে। লাস্ট 3 বছরে প্রায় 7 কোটি ট্যুরিস্ট কাশ্মীরে ভিজিট করেছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কাশ্মীর যখন উন্নতির দিকে এগোচ্ছে, ভারতের ইকোনমি যখন উন্নতির দিকে এগোচ্ছে, তখন সেটা চায়নার গাত্রদাহ হওয়া খুব একটা বড় ব্যাপার নয়, এবং এটাই স্বাভাবিক। তো আমার নিজস্ব এটা ধারণা যে এই যে টেরোরিজম যেটা হয়েছে, যে ঘটনা ঘটেছে পেহেলগাঁওতে, যেখানে 26 জনের প্রাণহানি হয়েছে, সেই ঘটনাটা যদিও টিভিতে বলা হচ্ছে দি পারপিটেটার্স আর ফ্রম পাকিস্তান, বাট আই বিলিভ the funding was done by China and the execution was done by Pakistan. মানে পয়সা দিয়েছে চায়না এবং কাজটা করেছে পাকিস্তান। যেরকম যদি কোনো ভাড়াটে খুনি কাউকে গুলি করে আসে, সে যতটা অপরাধী, তার থেকে বেশি অপরাধী হচ্ছে যে ওই ভাড়াটে খুনিকে লাগিয়েছে। তো এই ক্ষেত্রে ভাড়াটে খুনি হচ্ছে পাকিস্তান, এবং তাকে যে লাগিয়েছে সে হচ্ছে চায়না। কিন্তু পাকিস্তান কি শুধুমাত্র ভাড়াটে খুনি এক্ষেত্রে? না, ভাড়াটে খুনি নয়, কারণ তারা 30 বছর ধরে এই একই অপরাধ করে আসছে।
তাদের মনের মধ্যে, মগজের মধ্যে একটা জিনিস খুব ভালোভাবে ঢুকে আছে, সেটা হচ্ছে হিন্দু বিরোধিতা। এবং তারা ভারতকে সেকুলার কান্ট্রি হিসেবে দেখে না, তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবেই দেখে। এবং ভারতবর্ষের এগেনস্টে যুদ্ধ করাই মানে হচ্ছে তাদের ধর্মযুদ্ধ, হিন্দুদের এগেনস্টে যুদ্ধ। এই যুদ্ধতে যদি তারা যেতে, তারা মনে করে তারা তাদের আল্লাহর কাছে নিজেদের বহু অংশে পুণ্যর যে প্যারামিটার্স বা পুণ্যর যে রেটিং, সেটাকে অনেক ওপরে নিয়ে যেতে পারবে এবং তারা আল্লাহর আশীর্বাদ পাবে। এই চিন্তা থেকেই পাকিস্তানের এই যুদ্ধ ভাব। শুধু তাই নয়, পাকিস্তানের যে ওভারঅল সিচুয়েশন যদি দেখেন, পাকিস্তানে 100 জন নাগরিকের মধ্যে মোটামুটি ভালো পড়াশুনো জানা নাগরিক খুব বেশি হলে 6 থেকে 7 জন, মোটামুটি পড়াশুনো জানা নাগরিক আরও ধরে নিন 10-12 জন, অল্প বিস্তর পড়াশুনো জানা নাগরিক হয়েছে আরও 25-30 জন। সব মিলিয়ে লিটারেটের সংখ্যা হয়তো 60-70% চলে আসতে পারে, কিন্তু তাদের যে ভালো এবং মধ্যম বর্গীয় পড়াশুনো জানা নাগরিক পুরো 100 জনের মধ্যে 17-18% বেশি হবে বলে আমার মনে হয় না। এবং তাদের পড়াশুনোর যে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কেউ ভালো রকম শিক্ষিত হতে পারে এটা সম্ভব নয়, কারণ তাদের পুরোপুরি ইনফ্রাস্ট্রাকচারটা ডিপেন্ড করে আছে থিওক্রেটিক পড়াশুনোর ওপরে বা ধর্মীয় পড়াশুনোর ওপরে। মাদ্রাসা সিস্টেমে তাদের পড়াশুনো হয়, সেখানে আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, অ্যাস্ট্রোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি এইসব কিন্তু বিশেষভাবে পড়ানো হবে না। সেখানে আপনাকে ধর্মীয় বই পড়ানো হবে এবং সেই ধর্মীয় বই থেকে শিক্ষা সেটাই আপনি লাভ করবেন যেটা সেই ধর্মতে বলা আছে। এবং এটা খুবই দুঃখের ঘটনা, যদিও এটা সত্য ঘটনা, যে ইসলাম ধর্ম বহু বছর আগে এসেছে। হিন্দু ধর্ম আগে একসময়তে সত্যি কিছুটা হলেও খারাপ হয়েছিল, এটা তো স্বীকার করতেই হবে। এবং সেই হিন্দু ধর্মতে আমাদের বাল্যবিবাহ ছিল, সেই হিন্দু ধর্মতে আমাদের যে বিধবা দাহ করা দেওয়া, বিধবাকে বলিদান করা, সেই প্রথা ছিল। সেই হিন্দু ধর্মতে আমাদের নরবলির প্রথা ছিল। সেই সব প্রথা আস্তে আস্তে আমাদের যারা ধর্ম সংস্কারক, যেরকম রাজা রামমোহন রায়, যেরকম বিদ্যাসাগর, এরা ধীরে ধীরে ধর্মকে সংস্কার করেছে। কিন্তু এই সংস্কার ইসলাম ধর্মে হয়নি কোনোদিনও, যে কারণে আজকের ডেটেও ইসলাম ধর্ম 2000 বছর পেছনে পড়ে আছে। এবং এই 2000 বছরের পুরনো মানসিকতার জন্যেই আজকে এই ধর্মাবলম্বীরা সব এখনো পর্যন্ত এই চিন্তার মধ্যে বসে আছে বা ব্যস্ত আছে যে হিন্দু মানলে আমরা আমাদের আশীর্বাদ পাবো, আমরা আল্লাহর আশীর্বাদ পাবো, আমাদের হয়তো পরের জীবন আরো ভালো হতে পারে। কিন্তু তাদেরকে এই চিন্তা আসছেই না তাদের মাথায় যে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো কাজ, সেই কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা এবং আমাদের নিজেদের সংসারকে আরো উন্নতি করা, আমাদের যাতে বাড়ি ঘর হয়, কিছু সম্পত্তি হয়, আমাদের ফ্যামিলি যাতে ভালো করে থাকে, আমাদের যাতে কিছু সেভিংস থাকে, যাতে বয়স বাড়লে আমরা ভালো করে ঘুরতে পারি, বেড়াতে পারি, নিজের জীবনকে আনন্দ উপভোগ করতে পারি। এই চিন্তা তাদের মাথায় নেই। তাদের মাথাতে শুধু একটা মাত্র চিন্তা, সেটা হচ্ছে ধর্ম নিয়ে চিন্তা। এবং এই ধর্ম নিয়ে চিন্তা আমি খারাপ বলছি না, কিন্তু ধর্ম যদি না নতুনভাবে নিজেকে আবার নতুন রূপে নিয়ে আসতে চায় বা নিয়ে আসতে পারে, তাহলে সেই ধর্ম তো 2000 বছরে পুরনো ধর্ম তো আজকের দিনে ফিট করে না। 2025 সালে তো যীশু খ্রিস্টের সময়ে জন্ম বা সময়ের যে ধর্ম বা যে চিন্তা ভাবনা, সেটা তো 2025 সালে তো ফিট খায় না। সুতরাং এই চিন্তা যখন ইসলাম ধর্মাবলম্বীরা ছাড়তে পারবে না এবং ইসলাম ধর্মাবলম্বীদের দেশ হিসেবে যেটা পাকিস্তানরা যেটা বলে আসে যে মদিনা মক্কার পরেই হচ্ছে পাকিস্তান, তো সেই যে দেশ, সেই দেশ কখনোই ধর্ম অন্ধতাকে ছাড়তে পারবে না এবং তার থেকেই এই ভারত বিদ্বেষ। তো যাই হোক, এখন যেটা বক্তব্য, এই যুদ্ধ কি হবে কি হবে না,
দেখুন, প্রতিবার মোদি গভর্নমেন্ট আসার পরে যতবার এরকম আঘাত হেনেছে পাকিস্তান, প্রতিবার কিছু না কিছু উত্তর গেছে। কিন্তু সেই উত্তরটা কীরকম লেভেলে গেছে, পাকিস্তানকে একবার ধমকে দেওয়া যে তুমি এটা করো না, এটা যদি করো তার একটা ইম্প্যাক্ট থাকবে। সেই ইম্প্যাক্ট একবার উরি হয়েছে, সেই ইম্প্যাক্টে একবার বালাকোট হয়েছে। কিন্তু সেই ধমকে দেওয়া, চমকে দেওয়াটা খুবই অল্প বিস্তর লেভেলে হয়েছে, সেটা কোনোদিনও বড় স্কেলে কিছু হয়নি। কিন্তু এইবারে প্রধানমন্ত্রী যে বলেছেন যে আমরা পাকিস্তানকে এমন জবাব দেব যেটা পাকিস্তান সারা জীবন মনে রাখবে, এবং যে টেররিস্টের ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। তো সেই কথা থেকে নিশ্চয়ই বোঝা যেতে পারে যে হয়তো বড় কিছু ঘটনা ঘটতে পারে। কিন্তু যে বড় কিছু ঘটনা ঘটবে বা ঘটতে পারে সেই সম্ভাবনা যদিও বেঁচে আছে, সেটা কি এফেক্টিভলি করা রাতারাতি সম্ভব? সেটা রাতারাতি করা সম্ভব নয়, তার জন্য প্রচুর প্ল্যানিং থাকে। শুধু আপনার যে মিলিটারি প্ল্যানিং তা নয়, আপনাকে পুরো দেশের, অ্যাজ এ প্রধানমন্ত্রী আপনাকে পুরো দেশের কথা ভাবতে হয়। দেশে মেডিকেলের যে ওষুধের স্টক তার কি অবস্থা, দেশে যারা ফার্মার্স বা যারা চাষি তাদের ধান কাটা হয়েছে কিনা, তাদের ফসল কাটা হয়েছে কিনা, কারণ যুদ্ধ শুরু হয়ে গেলে সেসব হবে না। যদি না হয় তাহলে কিন্তু ইনফ্লেশন বেড়ে যাবে, খাবারের চাহিদা বেড়ে যেতে পারে, তখন খাবার জোগানো প্রবলেম হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় দিক। তৃতীয় দিক যেটা দেখতে হবে যে লোকের হাতে ক্যাশ ব্যালেন্সেস কতটা আছে। সুতরাং জেনারেলি আমরা দেখে থাকি গভর্নমেন্টের যারা চাকরি করেন, যারা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করেন, তাদের নর্মালি 28-30 তারিখের মধ্যেই মাইনে হয়ে যায়। কিন্তু যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন তারা 7 তারিখ 10 তারিখ এরকম রেঞ্জে পয়সা পেয়ে থাকেন। কিছু কিছু প্রাইভেট কোম্পানি 1-2 তারিখেও পয়সা দিয়ে দেয়। তো এই জিনিসগুলো যাতে হাতে ক্যাশ থাকে, সেই ক্যাশটা তখনই আসা সম্ভব যখন পুরনো যেখানে টাকা আটকে থাকে সেটা কেউ যখন হাতে ফেরত পায়, বা যখন কেউ হাতে মাইনেটা পেয়ে যায়। এর জন্য কিছুটা প্ল্যানিং দরকার, কিছুটা সময় দরকার। যে কাজগুলো আটকে আছে মানুষের, সেগুলো ধরুন কেউ বাইরে গেছে, কেউ বম্বেতে গেছে, কেউ কোনো কাজে দিল্লিতে গেছে, কেউ কোনো কাজে ভারতের বাইরে গেছে, তারা যুদ্ধের সময় চাইবে যে তারা নিজেদের বন্ধু বান্ধব পরিবারের সাথে যেন থাকে, তাদেরকে ফিরে আসার সময় একটা দেওয়া দরকার। এই সমস্ত জিনিসের জন্য একটু সময় লাগবে। আর এবার যদি সত্যি যুদ্ধ হয়, সেই যুদ্ধর প্ল্যানিং কিন্তু ওই বালাকোট বা উরির মতন 10-12 দিনে যে অ্যাকশন হয় সেটা হবার নয়। তো একটা যুদ্ধর প্ল্যানিং করতে খুব কম করেও যদি হয় 3 সপ্তাহ থেকে 1 মাস লাগে, এবং যদি আপনি প্রপার যুদ্ধের প্ল্যানিং করেন সেটা 5 থেকে 6 মাস লাগতে পারে। সেই কারণে যদি যুদ্ধই হওয়ার আছে, তো আমি মনে করি না সেটা 3 সপ্তাহ আগে কোনো কিছু অ্যাকশন সম্ভব। সুতরাং খুব তাড়াতাড়িও যদি যুদ্ধ হয়, তাহলে 12, 13, 14 তারিখের আগে মে মাসের আমি কিছু এক্সপেক্ট করছি না। এটা হচ্ছে মিনিমাম টাইম ফ্রেম। এবং তারপরে যদি ভারত আরও প্ল্যান করতে চায়, কারণ আগে গিয়ে আপনার বর্ষা আসছে, যখনই বর্ষা আসবে তখন নর্থ ইস্টে যে জলপ্রবাহ সেটা বেড়ে যাবে, ব্রহ্মপুত্রতে, ভারতবর্ষেও অনেক জায়গাতে বন্যা হতে পারে, এবং সেই সুযোগ চীন নেবার জন্য সবসময়তেই বসে আছে। তারা সমস্তভাবে সাহায্য করবে পাকিস্তানকে, যাতে সেই বর্ষাতে, সেই বন্যাতে ভারতকে আরও বেশি রকমভাবে ফাঁদে ফেলা যায়। তো এই যুদ্ধ যদি সত্যি শুরু হয়, সেটা 2-3 দিনে থামবে বলে আমার মনে হয় না। কারণ পাকিস্তান যদি রিয়াক্ট না করে তাহলে তো একদিনেই থেমে যাবে। ভারত যদি বোম মারে এবং পাকিস্তান যদি চুপ থাকে তাহলে তো একদিনেই মিটে যায়। কিন্তু পাকিস্তানের যে ধর্মান্ধ মানুষরা সরকার চালাচ্ছে, তারা চুপ তো থাকবে না, কারণ তাদের যে অহংবোধ, তাদের যে অহংকার, সেটা কি করে তারা দেখাবে। সুতরাং তারা কিছু না কিছু অ্যাকশন নেবে, রিয়াকশন হবে, এবং এই রিয়াকশনের পরে যে ভারতের অ্যাকশন হবে সেটাই হচ্ছে আসল যুদ্ধর শুরু।
তো সেই যুদ্ধ যদি শুরু হয় তো সেটা তো একদিন দুদিনে আটকাবে না, সেটা কতদিন চলবে তার কোনো ঠিক নেই। 7 দিন যেতে পারে, 10 দিন যেতে পারে, এবং অন্যান্য দেশ যদি এর মধ্যে পার্টিসিপেট করতে শুরু করে দেয়, পাকিস্তানকে যদি আর্মস অ্যামিউনিশনস দিয়ে টার্কি এবং চায়না সাহায্য করে, যেটা করবে বলে আমার খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে, এছাড়া পাকিস্তানের সাথে আজারবাইজান আছে এবং অন্যান্য কিছু মুসলিম দেশও আছে, তারা যদি সাহায্য করে বা তারা যদি নিজেদের ফোর্স পাঠায় পাকিস্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার জন্য, তাহলে এই যুদ্ধ কিন্তু লম্বা চলবে। সেই লম্বা চলা মানে 3 মাস 6 মাসও হতে পারে। তো সুতরাং ভারতবর্ষ যখন কিছু অ্যাকশন নেবে, এই সমস্ত কিছুই ওয়ার গেমিং করবে। যুদ্ধ শুরুর আগেই মিলিটারি যারা কর্তা ব্যক্তিরা আছেন এই সমস্ত কিছুই চিন্তা ভাবনা করেন। তো সুতরাং বর্ষার চিন্তা, মানুষের টাকা পয়সার চিন্তা, পাকিস্তানের রিয়াকশনের চিন্তা, এবং যুদ্ধ কতদিন চলবে এবং তার সেই চলার জন্যে ভারতের ইকোনমিতে কি ইম্প্যাক্ট পড়বে, ভারতের শেয়ার বাজারে কি ইম্প্যাক্ট পড়বে, মানুষের চাকরিতে কি ইম্প্যাক্ট পড়বে, এখানে হসপিটালের যে চাহিদা সেটা কিভাবে বাড়বে, ওষুধের স্টকের কি অবস্থা আছে এবং খাবার দাবারের স্টকের কি অবস্থা আছে, এই সমস্ত কিছুই দেখা হয়। তার জন্য একটা প্ল্যানিং দরকার, আর এই প্ল্যানিংয়ের কিন্তু আপনারও অঙ্গ। তাই আপনাদের সকলকে আমার রিকোয়েস্ট যে যুদ্ধ হোক কি না হোক, আপনার বাড়ির চাহিদা সবসময়তেই থাকে। তাই আপনাদের যা জরুরি ওষুধ সেগুলোকে স্টক করুন, আপনাদের যা জরুরি খাবার, শুকনো খাবার, সেগুলোকে স্টক করুন। এবং সেই স্টক শুধুমাত্র যে ইমিডিয়েট করে ছেড়ে দেবেন সেটা নয়, আপনি এই স্টকটা এখন মেনটেন করুন সেপ্টেম্বর অবধি, অন্তত 10-12 দিনের স্টক যেন সবসময়তে থাকে। কারণ যুদ্ধ পরিস্থিতিতে অনেক সময়তে কি হয় যে আপনার যান চলাচল করতে খুব অসুবিধে হয়, রাতে বোম্বিং হতে পারে, কোথায় কখন বোম্বিং হয় কোনো ঠিক থাকে না। সুতরাং যান চলাচল ব্যাহত হতে পারে। যান চলাচল ব্যাহত হওয়ার জন্য যে খাবার দাবারের ট্রান্সপোর্ট সেটাতে ব্যাহত হতে পারে, আর ব্যাহত হলে যুদ্ধ পরিস্থিতির সময় অনেকে প্যানিক করে বেশি জিনিস কিনে নেন। তাই আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, কেউ প্যানিক করে বেশি জিনিস কিনবেন না। খুব বেশি হলে 10 থেকে 12 দিনের স্টক মেনটেন করবেন, সেটা যথেষ্ট। যদিও কোথাও ডিলে হয়, কোনো ট্রান্সপোর্টেশনে অসুবিধে হয়, 10-12 দিন ইজ গুড এনাফ। তার বেশি কোনোদিনও আপনার স্টক মেনটেন করা কোনো প্রয়োজনীয়তা হবে না। কারণ কোনো জিনিস শেষ হয়ে যায় না, জিনিসটা আসতে যেটুকুনি সময় লাগে সেইটুকুনির জন্য আপনারা নিজেদের কাছে স্টক রাখুন। 10-12 দিনের ওষুধ, 10-12 দিনের খাবার দাবার, এবং 10-12 দিন যদি আপনার দরকার হয়, যেন ম্যাক্সিমাম অ্যালার্টনেসের অবস্থাতে টাকা পয়সা যেটা দরকার সেটা আপনি বাড়িতে ক্যাশ মেনটেন করুন। তো এই 10-12 দিন ভালোভাবে চালাবার জন্যে আপনার যেটুকুনি ক্যাশ দরকার সেটা নিশ্চয়ই বাড়িতে মেনটেন করুন। এই বলেই আমি আশা রাখবো যে যুদ্ধ যেন না হয়, পাকিস্তান যেন তাদের নিজেদের দোষ স্বীকার করে নেয় এবং পেহেলগাঁওয়ে আতঙ্কবাদী যে আক্রমণ হয়েছিল তার জন্য দুঃখ প্রকাশ করে ভারতের কাছে ক্ষমা ভিক্ষা করে। হয়তো এটাই একমাত্র রাস্তা এই যুদ্ধ থেকে বিরত থাকার জন্য। কিন্তু পাকিস্তান তো পাকিস্তানেই থাকবে, তারা না চাইবে ক্ষমা, না করবে দুঃখ প্রকাশ। তো সুতরাং যদি হয়, যার সম্ভাবনা বেশি, তাহলে এবারের যুদ্ধ কিন্তু বেশ ভালো রকম হতে পারে। ধন্যবাদ।